প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্সের ষষ্ঠ অধ্যায়, চেক, বিনিময় বিল, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট। অর্থাৎ এই ষষ্ঠ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ টার্মস পরীক্ষায় প্রত্যেকবারই আসে। তো চ্যাপ্টারটি কিছুটা বড়, কিন্তু যদি মনোযোগ সহকারে তোমরা একটু পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলে যথেষ্ট ইজি। তো এই চ্যাপ্টারের নাম থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই চ্যাপ্টারে তিনটা পার্ট রয়েছে, অর্থাৎ একটি পার্ট চেক, আরেকটি পার্ট হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, আর শেষ পার্টটি হচ্ছে প্রমিসরি নোট। হ্যাঁ, তো আমরা তিনটি পার্টি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পার্টেরই কিছু আলাদা আলাদা সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু টিপস টিকা রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি আলোচনায় তোমরা মনোযোগ সহকারে শুনবে, বাসায় বসে প্র্যাকটিস করবে। আশা করি সমস্যা হবে না। তো চলো যাওয়া যাক। আমরা এই চ্যাপ্টারে যে চেকের পোর্শন আছে সেই পোর্শনে আমরা কি কি বিষয় আলোচনা করব। প্রথমেই রয়েছে চেকের ধারণা, চেকের বৈশিষ্ট্য, চেকের প্রকারভেদ, চেকের বিভিন্ন পক্ষ, বিভিন্ন প্রকার চেকের সুবিধা, রয়েছে চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, চেকের অনুমোদন, চেকের অনুমোদনের প্রকারভেদ, চেকের অমর্যাদা এবং হারানো চেকের জন্য করণীয়। তাহলে এই একটি পার্টের মধ্যে দেখো কতগুলো বিষয় রয়েছে। তো আমরা চেষ্টা করব সবগুলো বিষয়ে খুঁটিনাটি আলোচনা করার জন্য, এবং বাকিটা তোমরা বই থেকে রিডিং করে নিবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। তো চলো যাওয়া যাক, আসলে এই চেক কি সেটা আমরা দেখব। আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখো এটি একটা চেক, একটা স্যাম্পল ছবি। অন্ততপক্ষে এই ছবিটা থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে চেকটা হচ্ছে একটা প্রিসক্রাইবড ফর্ম, যা ব্যাংক কর্তৃক সরবরাহ করে থাকে গ্রাহককে যখন হিসাব খোলে ব্যাংক। তাহলে চেক হলো একটি হস্তান্তরযোগ্য দলিল। এরূপ দলিল গ্রাহক ব্যাংক হিসাব খোলার পর ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক কর্তৃক সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যাংক যদি একজন গ্রাহক হিসাব খোলে তাহলে ওই গ্রাহককে ব্যাংক একটি চেক বই সংগ্রহ করে, অনেকগুলো পাতা সম্মিলিত। তাহলে কেউ চাইলেই যে চেক নিজের মতো করে প্রিন্ট করে ছাপিয়ে নিতে পারবে এমনটি নয়। চেকটি অবশ্যই যেই ব্যাংকে হিসাব খুলবেন ওই ব্যাংক তাকে ছাপানো কাগজে একটি বই সরবরাহ করবে। আচ্ছা, আমরা যদি বিস্তারিতভাবে চেক সম্পর্কে এখন একটু জানতে চাই তাহলে আমরা বলতে হবে যে চেক হলো ব্যাংকের প্রতি টাকা প্রদানের শর্তহীন লিখিত ও স্বাক্ষরকৃত আদেশনামা, যা ব্যাংক সরবরাহকৃত ছাপানো পাতায় লেখা হয়। উক্ত পাতা ব্যাংকে উপস্থাপনের সাথে সাথে ব্যাংক নগদ অর্থ পরিশোধে বাধ্য থাকে। তাহলে বুঝতে পারছো যে চেকটা হচ্ছে এক ধরনের লিখিত ও স্বাক্ষরকৃত আদেশনামা। অর্থাৎ ধরো আমি যদি কোনো ব্যাংকে আমার টাকা জমানো টাকা উঠাতে চাই, তাহলে আমাকে যে চেক দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ, ওই চেকে আমি লিখিতভাবে আমাকে টাকা প্রদানের একটা শর্তহীন নির্দেশ দেব, এবং ব্যাংক কর্তৃপক্ষ এই টাকাটা সরাসরি আমাকে আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকলে দিতে অবশ্যই বাধ্য থাকবেন। প্রিয় শিক্ষার্থী, আসলে চেকের এবার আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা বিভিন্ন রাইটারের বইয়ে অনেক বৈশিষ্ট্য দেখতে পাবে। তো এখানে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করেছি আশা করি এর বাইরে কিছুই নেই। এগুলো পড়লেই তোমরা হয়ে যাবে। তাহলে আমরা চলো আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে লিখিত আদেশ। হস্তান্তরযোগ্য অন্যান্য দলিলের ন্যায় চেক অবশ্যই লিখিত হতে হবে। ব্যাংক কর্তৃক ছাপানো ফর্মে বা প্রদত্ত পাতায় নির্দিষ্ট কলাম যথাযথভাবে পূরণপূর্বক চেক ব্যাংকে উপস্থাপন করতে হয়। অর্থাৎ চেক হলো অর্থ উত্তোলনের আমানতকারী কর্তৃক ব্যাংকের প্রতি এক ধরনের লিখিত আদেশ। এরূপ লিখিত আদেশনামাকে সাধারণত লিখিত দলিলও বলা হয়। আর এটি লিখিত বলেই এর একটি আইনগত ভিত্তি বা প্রমাণ হিসাবে কাজ করে, আদালতে এর গ্রহণযোগ্যতা রয়েছে। এরপরে শর্তহীন আদেশ। চেক হলো অর্থ প্রদানের জন্য ব্যাংকের প্রতি একটি শর্তহীন আদেশ। আইন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ব্যাংক আদেশ পালনে বাধ্য থাকে, তাই চেককে চাহিদামতো অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা বলা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে প্রস্তুতকারক। সাধারণত চেক আমানতকারী প্রস্তুত করে,
অর্থাৎ যে চেক বইয়ের মালিক বা হিসাবের মালিক যিনি সাধারণত উনি চেক প্রস্তুত করে থাকেন। এরপরে স্বাক্ষরিত চেকে অবশ্যই আমানতকারী স্বাক্ষর থাকতে হবে। আমানতকারী স্বাক্ষর যদি না থাকে তাহলে ওই চেকের অর্থ ব্যাংক কর্তৃপক্ষ সরবরাহ করবে না বা দিতে অস্বীকৃতি জানাবে। তবে ক্ষেত্র বিশেষে আইনানুগ উত্তরাধিকার বা আইনগত সত্ত্ব পেয়ে অনেকেই এই স্বাক্ষর দিতে পারে পক্ষে। আচ্ছা, এরপর আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। চেকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থে উল্লেখ কথায় এবং অঙ্কে থাকতে হবে। ধরো চেকের টাকার পরিমাণ অনেকে কথায় লিখলো কিন্তু অঙ্কে লিখলো না, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে টাকা সরবরাহ করবে না। আবার কথায় লিখলো কিন্তু অঙ্কে লিখলো না, আবার কথায়ও লিখলো অঙ্কেও লিখলো, কিন্তু উভয়ের মধ্যে গরমিল থাকলো। লিখলো 50,000 টাকা কিন্তু অঙ্কে লিখলো, কথায় লিখলো 50,000 টাকা, অঙ্কে লিখলো 50 লাখ টাকা, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি বাতিল বলে গণ্য করবে, অর্থ প্রদান করবে না। এরপরে তারিখের উল্লেখ। আমি আগে তোমাদের একটা ছবি দেখিয়েছিলাম, দেখো এখানে এই চেকের মধ্যে এখানে তারিখ দেয়া আছে 13/12/2013। তো অবশ্যই চেকের তারিখ উল্লেখ থাকতে হবে, নির্দিষ্ট তারিখ থাকতে হবে। তো সাধারণত কোনো একটি নির্দিষ্ট তারিখের পরবর্তী 180 দিন বা 6 মাস পর্যন্ত চেকের কার্যকারিতা থাকে। পরবর্তীতে চেকটি বাসি চেক হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যে চেকের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অর্থাৎ 6 মাস পার হয়ে গেছে তাকে আমরা বাসি চেক বলে গণ্য করি। চেক বাসি হলে ব্যাংক কর্তৃপক্ষ সাধারণত চেকের টাকা প্রদান করে না গ্রাহককে। এরপরে প্রাপকের নাম উল্লেখ। সাধারণত গ্রাহক নিজেই যখন টাকা উত্তোলন করতে যায় তখন তাকে সেলফ অথবা নিজ উল্লেখ করতে হয়। আর যদি অন্য কাউকে গ্রাহক থেকে টাকা উত্তোলন করতে দেওয়া হয় তাহলে অবশ্যই প্রাপকের নাম উল্লেখ করতে হবে। নাম উল্লেখ না থাকলে ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি জানাতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী বৈশিষ্ট্যতে। দেখতে পাচ্ছ ছাপানো। চেকটি অবশ্যই ছাপানো কাগজে থাকতে হয়, কারণ এখানে আর এই ছাপানোটা অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ ছাপিয়ে দেবে। যে যার মতো মন করা অবস্থায় বা মনের মতো করে ছাপালেই চেক হয়ে যাবে না। এই অবশ্যই এটার অনুমোদন লাগবে, ব্যাংক কর্তৃপক্ষ একমাত্র এটা ছাপাতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি পক্ষ। চেকে সাধারণত 3টি পক্ষ থাকে। একটি হচ্ছে আদেষ্টা, আরেকটি আদেষ্ট, আরেকটা হচ্ছে প্রাপক। আদেষ্টা সাধারণত যিনি চেক স্বাক্ষর দিয়ে চেক তৈরি করেন তিনি আদেষ্টা। আর আদিষ্ট হচ্ছে সবসময় ব্যাংক, কারণ ব্যাংককেই টাকা প্রদানের নির্দেশ প্রদান করে থাকে, এই জন্য আদিষ্ট ব্যাংক। আর প্রাপক হচ্ছেন যিনি চেকের টাকাটা রিসিভ করেন, গ্রহণ করেন। এই ক্ষেত্রে অনেক সময় আদেশটা নিজেই, যিনি চেক লেখেন তিনি চেকের টাকা উত্তোলন করেন। তো সেক্ষেত্রে অনেক সময় আদেশটা নিজেই প্রাপক হতে পারেন। যেমন আমার চেকের টাকা আমি ব্যাংকে গিয়ে উঠালাম, আমি আদেশটা আমি প্রাপক। আমি না গিয়ে যদি আরেকজনকে উঠাতে দেই তাহলে তিনি হচ্ছেন প্রাপক। আর সকল ক্ষেত্রে আদিষ্ট হচ্ছেন চেকের ক্ষেত্রে একজন, সেটি হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে পরের পয়েন্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে আইনসম্মত মুদ্রায় অর্থ পরিশোধ, বা এটার আরেকটি নাম থাকতে পারে, সেটা হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। অর্থাৎ রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার কর্তৃক যে মুদ্রা প্রচলিত রয়েছে তাকে আমরা বলবো বিহিত মুদ্রা বা আইনসম্মত মুদ্রা। ধরো আমি ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলাম, ব্যাংক কর্তৃপক্ষ আমাকে টাকা না দিয়ে বললো আপনি যা চাইনিজ ইউয়ান নেন, আমি সেটা নিতে অস্বীকৃতি জানালাম, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাহলে আমাকে বাধ্য করতে পারবে না। বাট আমি যদি রাজি থাকি এবং তারা যদি আমাকে দিতে চায় সেক্ষেত্রে সেটা হয়তো সম্ভব। তাহলে আইনসম্মত মুদ্রা অর্থ পরিশোধ, আশা করি বুঝতে পেরেছো যে আমাদের দেশে যে বিধিবিহিত মুদ্রা বা আইনসম্মত মুদ্রা রয়েছে সেটির নাম হচ্ছে টাকা। টাকা ব্যতীত অন্য কোনো কারেন্সিতে বা মুদ্রায় আমাকে দিলে আমি সেটা নাও নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পয়েন্টে চলে যাব, চাহিদা মাত্র পরিশোধ। দুঃখিত, এখানে আমাদের আরেকটি পয়েন্ট বাকি পড়ে গেছে, হস্তান্তর যোগ্যতা। হ্যাঁ, হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্য বলতে 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনে চেককে হস্তান্তরযোগ্য দলিল বলা হয়েছে। হস্তান্তরে যে দুটি শর্ত রয়েছে, একটি হচ্ছে অর্পণের মাধ্যমে হস্তান্তর করা যায়, আর একটা হচ্ছে চেকে রেখাঙ্কনের মাধ্যমে হস্তান্তর করা যায়। তো এইটা কিভাবে
করা যায় পরবর্তী লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু আপাতত এতটুকু জানেন যে দুইভাবে হস্তান্তর করা যায়, একটা হচ্ছে রেখাঙ্কনের মাধ্যমে আর একটা হচ্ছে পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে, আর একটা হচ্ছে অর্পণের মাধ্যমে। ধরো আমার একটা চেক আমি নিজে না গিয়ে আরেকজনকে অর্পণ করলাম, তুমি সে টাকা উঠে নিয়ে আসলো, এটা একটা ধরনের হস্তান্তর। আর রেখাঙ্কন হচ্ছে যে সাধারণত বাহক চেক এবং হুকুম চেকের উপরে বাম পাশে আড়াআড়ি ভাবে দুটি রেখা টেনে এটা দুটি রেখা অঙ্কন করে এটাকে হস্তান্তর করা যায়। তো এটাকে দাগ কাটা চেক বলা হয়। দাগ কাটা চেক নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এরপর হচ্ছে চাহিদা মাত্র পরিশোধ্য চেক হলো ব্যাংক নোটের মতো, অর্থাৎ ব্যাংক নোটের উপরে যেমন লেখা থাকে যে চাহিদা মতো গ্রাহককে দিতে বাধ্য থাকবে, ঠিক তেমনি চেক হলো ব্যাংক নোটের মতো চাহিদা মাত্র পরিশোধ্য এক প্রকার দলিল। চেকের টাকা ব্যাংক অবশ্যই চেকের বাহককে চাহিদা মতো প্রদান করতে বাধ্য থাকে। অর্থাৎ কোনো প্রকার আইনগত জটিলতা বা ঝামেলা না থাকলে চেক ব্যাংকে উপস্থাপন করা মাত্রই ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে বাধ্য থাকবে। এরপর হচ্ছে মেয়াদ। মেয়াদ নিয়ে আমি বলেছি যে চেকের তারিখ হতে পরবর্তী 180 দিন বা 6 মাস পর্যন্ত চেকের মেয়াদ থাকে। মেয়াদ পার হয়ে গেলে সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ চেকের টাকা দিতে অস্বীকৃতি জানায়। আর মেয়াদের মধ্যে দিলে, অর্থাৎ যেই তারিখ থাকবে তারিখের পরবর্তী 6 মাসের মধ্যে চেক ব্যাংকে উপস্থাপিত হলেই ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদানে বাধ্য থাকবে। এরপর হচ্ছে উপস্থাপন। চেক অবশ্যই যথা নিয়মে ব্যাংকিং আওয়ারের মধ্যে উপস্থাপন করতে হবে। আচ্ছা, বাহক চেক ও হুকুম চেকের টাকা ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিকভাবে ব্যাংক প্রদান করলেও দাগ কাটা চেকের অর্থ নগদে তাৎক্ষণিকভাবে প্রদান করে না। এটি গ্রাহকের অ্যাকাউন্টে হিসাবে আগে জমা হয় এবং উক্ত হিসাব থেকে পরবর্তীতে আরেকটি বাহক চেক বা হুকুম চেক দিয়ে গ্রাহক টাকা উত্তোলন করে নেয়। তো এই হচ্ছে মোটামুটি চেকের বৈশিষ্ট্য। আশা করি বলা যায় যে আসলে চেক হস্তান্তরযোগ্য দলিল এই যা প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত ব্যাংকের প্রতি অর্থ প্রদানের একটা লিখিত আদেশ। চেক ধারে লেনদেনের ক্ষেত্রে এবং ঋণের প্রমাণপত্র হিসাবে ব্যবহৃত হয়, ফলে একে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা হয়। এছাড়াও সাধারণ চেকে দাগ কেটে রূপান্তরের মাধ্যমে গ্রাহক চেকের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি করতে পারে। সুতরাং বলা যায় চেকের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা সম্ভব। তো তোমরা যে আলোচনা করলাম এই আলোচনা থেকে আশা করি চেকের বৈশিষ্ট্য কি, চেক কি জিনিস ভালো করে বুঝতে পেরেছ। এখন বাসায় বসে শুধু একটু রিডিং করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখান থেকে প্রশ্ন সাধারণত আসে। তো এরপরে আমরা চেক যেহেতু একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, হাত বদলের মাধ্যমে চেকের মালিকানা পরিবর্তন হয়, তাহলে চেক সাধারণত কয়টি পক্ষ বা কি কি পক্ষ থাকতে পারে এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখব চেকের আদেশটা, তারপরে দেখব হচ্ছেন আদিষ্ট। আদেশটা হচ্ছে যিনি চেক প্রস্তুত করেন তিনি হচ্ছেন আদেশটা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার নিজের টাকা ব্যাংক থেকে উঠানোর জন্য বা কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি উক্ত প্রতিষ্ঠানের নামে হিসাব থাকলে সেই হিসাবের টাকা তোলার জন্য একটি চেক তৈরি করে তাকে ব্যাংককে অর্থ প্রদানের নির্দেশ দেন, তাহলে এই আদেশটা হচ্ছেন ওই ব্যক্তি নিজে এবং আদিষ্ট হচ্ছেন ব্যাংক। সকল ক্ষেত্রে আদিষ্ট ব্যাংক, মনে রাখবে। তাহলে চেকের তিনটি পক্ষের দুইটি পক্ষ। আদেশটা হচ্ছে যিনি চেক লেখেন, তৈরি করেন, আর আদেশটা হচ্ছেন যিনি টাকা সরবরাহ করেন, অর্থাৎ ব্যাংক। তাহলে আদেশটা এবং আদেশটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা লাগবো প্রাপক। টাকা ব্যাংক যার হাতে, অর্থাৎ যাকে ওই চেকের টাকা পরিশোধ করে তাকে বলবো আমরা প্রাপক। একদম সিম্পলি তিনটা বিষয়, আদেশটা, আদিষ্ট, প্রাপক। ধরো আমি ব্যাংকে আমার হিসাবের টাকা তুলতে গেলাম, আমি চেক জমা দিলাম, আমি আদেশটা, আদিষ্ট ব্যাংক, আর ব্যাংক আমাকে টাকা দিল, তাহলে আমিই প্রাপক, কারণ টাকাটা আমাকে দিল। এখন আমি যদি না গিয়ে সেখানে আমার কোনো ঘনিষ্ঠজন বা কোনো ব্যক্তিকে আমি পাঠাই, তাহলে ওকে টাকা দিল, তাহলে ও হচ্ছে তখন প্রাপক। অর্থাৎ ব্যাংক টাকাটি যাকে প্রদান করবে, চেকের টাকাটি যার হাতে তুলে দেবে, তাকে বলবো আমরা প্রাপক। তাহলে ক্ষেত্র বিশেষে আদেশটা নিজেই প্রাপক হয়ে থাকে। আচ্ছা, তাহলে চেকের যে মৌলিক তিনটা পক্ষ, এই তিনটা পক্ষ তোমরা আশা করি বুঝতে পেরেছো। অনেক সময় পরীক্ষা বারবার প্রশ্ন আসে যে চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে, অবশ্যই উত্তর হবে তিনটি, আদেশটা, আদিষ্ট এবং প্রাপক। আচ্ছা, এরপরে আমরা বলবো হচ্ছে ধারক। পরবর্তী পয়েন্টগুলোতে একটু সমস্যা হতে পারে, অনেকেই তালগোল পাকিয়ে ফেলে। আচ্ছা, ধারকটা হচ্ছে যে চেক যার তত্ত্বাবধানে বা অধিকারে থাকে তাকে চেক ধারক বলা হয়। অর্থাৎ চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হওয়ার পূর্ব পর্যন্ত যার তত্ত্বাবধানে থাকে তাকে আমরা বলবো হচ্ছে চেকের ধারক। ধরো চেকের মালিকটা কিন্তু আমি যাকে টাকা তুলতে পাঠাইছি ওই সময়ে তিনি হচ্ছেন ধারক।
কিন্তু চেকের প্রকৃত মালিক হচ্ছেন আমি। আচ্ছা, তাহলে ধরো আমার চেকের টাকা আমি না গিয়ে আরেকজনকে পাঠাইলাম, তাহলে চেকের মালিক যেহেতু আমি, প্রাপক আমি, তাহলে চেকের টাকা আবার পরিশোধ করবো ওই ব্যক্তিকে, কাজে উনি হচ্ছেন ধারক, প্রকৃত ধারক। চেকের অর্থ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রহ করে তাকে প্রকৃত ধারক বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে ধারক আর প্রকৃত ধারক মূলত একই। এরপরে হচ্ছে অনুমোদনকারী। আমরা এরপরে লাগবো অনুমোদনকারী। অনেক সময় চেক দেনা পাওনা নিষ্পত্তিতে বা ক্রয় বিক্রয় সংক্রান্ত মূল্য পরিশোধের জন্য ব্যবহৃত হয়। চেকের কোনো ধারক বা অথবা প্রাপক দেনা পরিশোধের নিমিত্তে দেনা পরিশোধের জন্য চেকখানি যদি কোনো পাওনাদারকে দিতে পারে, এই অবস্থা চেকের ধারক বা ওই চেকের পিছনে তার একটা নাম লিখে দেয় বা স্বাক্ষর করে থাকে এবং হস্তান্তর করে চেকটি। চেকের পৃষ্ঠার ধারক তার নাম লিখে চেক হস্তান্তর করার যে কার্যধারাকে চেকের অনুমোদন বলা হয়। যিনি চেকের বিপরীতে পৃষ্ঠার নিজের নাম লিখে চেকখানি অনুমোদন করেন তাকে বলবো অনুমোদনকারী। ধরো আমি একটি চেক লিখে, আর ধরো কামাল আমার কাছে টাকা পাবে, আমি কামালকে দিয়ে দিলাম, তো আমি নিচে আমার স্বাক্ষর দিয়ে কামালকে দিয়ে দিলাম, তো এই যে আমি আমার স্বাক্ষর দিলাম, আমি অনুমোদনকারী, আর কামাল হচ্ছে অনুমোদন বলে প্রাপক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অনুমোদনকারী কে, অনুমোদনকারী কি, আর অনুমোদন বলে প্রাপক কি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই হচ্ছে, তাহলে কামাল হচ্ছে অনুমোদন বলে প্রাপক। তাহলে আদেশটা কি, আদিষ্ট কি, আর প্রাপক কি, তিনটা পক্ষ একদম খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে আমার মনে হয়। তাহলে আদেশটা হচ্ছে চেক যিনি তৈরি করেন, হিসাবের মালিক, আর আদেশটা হচ্ছে ব্যাংক। আর প্রাপক হচ্ছে তৃতীয় পক্ষ। চেকের টাকা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদান করা হয় তাকে চেকের প্রাপক বা পাওনাদার বলা হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে আদেশটা নিজেই চেকের টাকা গ্রহণ করে, সেক্ষেত্রে আদেশটাই প্রাপক হয়ে থাকে, এটা আমি বলেছি। আর ধারক কি, প্রকৃত ধারক কি, অনুমোদনকারীকে অনুমোদন বলে প্রাপককে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ নিয়ে কোনো সংশয় যদি থাকে তাহলে আমাকে জানাও, আমি আশা করি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই চেকের পার্টে চেক কি, চেক কাকে বলে, তাহলে চেকের বৈশিষ্ট্য কি, চেকের বিভিন্ন পক্ষ, এই পক্ষগুলো কি কি, এগুলো নিয়ে যে বিস্তারিত আলোচনা হলো, এই তিনটি কোশ্চেন তোমরা খুব ভালো করে বাসায় বসে একটু রিডিং করবে, এবং সেই সাথে কোনো অসুবিধা হলে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবে। এরপরও কোনো সমস্যা হলে এই টিউটোরিয়ালের লিঙ্ক যে দেওয়া আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো, অথবা আমাকে ফোন করে জানাতে পারো, বা মেসেঞ্জারে যে গ্রুপে ইনবক্সে করতে পারো। আমি আশা করি তোমাদের সমস্যার সমাধান করব। তো পরবর্তীতে আমি এই চ্যাপ্টার বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর বাসায় নিয়ে বই নিয়ে লেখাপড়া করো। আশা করি সকলেই সুস্থ থাকুন। পরবর্তী ক্লাস পর্যন্ত মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করো। তাহলে আমি একটা কিন্তু বারবার সবসময় বলে থাকি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। হ্যাঁ, সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না, সময় এগিয়ে যাচ্ছে, এর মধ্যে আমাদের শিখতে হবে কারণ। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই থাক।